আজ 1 জুলাই 2021। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস আজ। আজকের দিনটি তার প্রয়াণ দিবসও বটে। ভারতবর্ষের সর্বকালের অন্যতম এই বিশিষ্ট চিকিৎসককে স্মরণ করি আজকের এই দিনটি চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয় আমাদের দেশে। ডক্টর বিধানচন্দ্র রায় যে কেবল একজন চিকিৎসকই ছিলেন না, সমাজের অন্যান্য ক্ষেত্রেও যে তিনি বিভিন্ন ভূমিকাতে নিজের জীবনকে জড়িয়ে রেখেছিলেন তা আমাদের মতো সাধারণ সচেতন মানুষেরা আমরা প্রায় সবাই জানি। যে কোনো ভূমিকাতেই হোক, সেটা দেশপ্রেমের কাজই হোক বা রাজনীতিবিদ হিসেবেই হন অথবা দক্ষ প্রশাসকই হন বা ওনার যেটা নিজস্ব প্রফেশন চিকিৎসা, সমস্ত ভূমিকাতে ডক্টর বিধান রায় ছিলেন স্বচ্ছ এবং সহজাত। তবে সমস্ত ভূমিকার মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়ানো বা মানুষের প্রয়োজনে সাড়া দেওয়াতে যে তার আন্তরিক আগ্রহ ছিল সেটা আজ সর্বজনবিদিত। আজ কোভিড মহামারীতে যখন সমগ্র বিশ্ব, আমাদের দেশ, আমাদের রাজ্য, শহর, পাড়া সব জায়গাকার মানুষরাই লড়াই করছেন, সেই সময় আমরা বেশ কিছু চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম যারা কিন্তু মানুষের পাশে ছিলেন এবং এখনো আছেন একেবারে সামনে থেকে। একটা কথা এখানে বলে রাখা ভালো যে আমাদের এই ডাক্তারবাবুরা কিন্তু কেউই খুব সুবক্তা নন। স্বচ্ছন্দ তারা তাদের কাজ নিয়ে তাদের রোগী পরিজন অথবা যে সেবা প্রতিষ্ঠান বা হাসপাতালের সঙ্গে তারা যুক্ত সেখানকার সহযোগী বা সতীর্থদের জন্য কাজ করার ব্যাপারে। তবুও তাদের মূল্যবান বক্তব্য এতই স্বতঃস্ফূর্ত, এতই আন্তরিক, তাদের কথা শোনবার জন্য আমরা আগ্রহী হয়ে থাকব। হাওড়া নরসিংহ দত্ত কলেজের গ্রন্থাগার এবং আমাদের কলকাতার এনজিও মঞ্চের এটি একটি যৌথ উদ্যোগ। আসুন আমরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করি এবং এই ডাক্তারবাবুদের মূল্যবান বক্তব্য শুনি। নমস্কার, আমি ডক্টর অরুণ দাস, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের শিক্ষক চিকিৎসক। আজ 1 জুলাই চিকিৎসক দিবসে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। আজ আমাদের প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের শুভ জন্মদিন এবং পবিত্র তিরোধান দিবস দুটোই। তাঁরই সম্মানে এবং স্মরণে আজকের দিনটিতে পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস। ডক্টর বিধানচন্দ্র রায় একাধারে ছিলেন স্বদেশপ্রেমী বিপ্লবী, বিচক্ষণ রাজনীতিবিদ, অবিসংবাদিত জননেতা এবং প্রবাদ প্রতিম চিকিৎসক। তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ করোনা মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আমাদের এই মহামারীতে আমরা ইতিমধ্যেই আমাদের অনেক প্রিয়জন, অনেক স্বজনকে হারিয়েছি, যার বেদনা এখনও অনেকের মনেই অত্যন্ত সজীব, অত্যন্ত গভীর। আর যাতে কাউকে আমাদের অসময়ে হারাতে না হয়, সেজন্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কর্তব্য আছে। সেগুলোর কথাই আমরা একবার স্মরণ করে নেব আজ এই চিকিৎসক দিবসে। প্রথমত, এতদিনে আপনারা সবাই বোধহয় জেনে গেছেন যে করোনা ভাইরাস একটি অত্যন্ত ছোট্ট জীবাণু, যেটা আক্রান্ত রোগীর হাঁচি কাশির সঙ্গে বাতাসে মিশে গিয়ে সেই বাতাস থেকে যারা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেই সমস্ত সুস্থ লোকদের সংক্রমিত করে। নাক মুখ দিয়ে সেই জীবাণু তাদের শরীরে প্রবেশ করে ফুসফুসে গিয়ে সংক্রমণ ঘটায়। আর তারপরে অধিকাংশ ক্ষেত্রেই অনেকের হয় কিছু হয় না, না হলে
হয়তো সাধারণ সর্দি কাশি জ্বর হাঁচি এ সমস্ত হয়ে আবার ঠিক হয়ে যান। সবসময় সবাই বুঝতেও পারেন না যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বা হয়ে গেছেন। কিন্তু অল্প কিছু সংখ্যক মানুষের শরীরে এই করোনা ভাইরাস একটা মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে। মূলত ফুসফুস, হৃৎপিণ্ড এবং কিডনি এগুলোকে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অনেক সময় জীবন সংশয়ও হতে পারে। এগুলো থেকে বাঁচার উপায় কিছু অবশ্যই আমাদের বিজ্ঞানীরা বের করেছেন। সেগুলো আপনারা ইতিমধ্যেই কিছু কিছু জানেন, আমরা তাও আর একবার আজ মনে করিয়ে দেব, যাতে এই মহামারীর বিরুদ্ধে লড়াইতে আমরা সবাই একযোগে সামিল হতে পারি। প্রথমত, আমরা প্রয়োজন ছাড়া, অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবো না। বিশেষত বয়স্ক মানুষরা এবং যাদের কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির অসুখ এ সমস্ত রয়েছে, তাদেরকে আমরা বলবো যাতে বাইরে না বেরোন। আর যখন বেরোবেনও তখন অবশ্যই ভিড় এড়িয়ে চলবেন এবং একজন মানুষের সঙ্গে অন্য মানুষের ফিজিক্যাল ডিস্ট্যান্সিং অন্তত পক্ষে 3 থেকে 6 ফুট রাখতে হবে। তাহলেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমণের সম্ভাবনা ক্ষীণ হবে। দ্বিতীয়ত, আমাদের সাবান, স্যানিটাইজার এবং মাস্কের ব্যবহার উপযুক্তভাবে করতে হবে। উপযুক্ত মাস্ক উপযুক্ত পদ্ধতিতে ব্যবহার করতে হবে। যেমন N95 মাস্ক বা সার্জিক্যাল মাস্ক, যেগুলো পলিপ্রোপিলিন দিয়ে তৈরি হয়, সেই মাস্কগুলি আমাদের করোনা ভাইরাস রুখতে সক্ষম। সেগুলির ব্যবহার আমরা করব এবং সঠিক পদ্ধতিতে করব। যেমন ধরুন, আমরা যখন মাস্ক পরছি তখন আমাদের খেয়াল করতে হবে যে মাস্ক আর মুখের মাঝখানে যেন হাওয়া চলাচলের মতো কোনো ফাঁক না থাকে। সমস্ত হাওয়া যেটা আমরা শ্বাস প্রশ্বাসের সঙ্গে বুকের মধ্যে টেনে নেব, সেটা যেন আমাদের ওই মাস্ক থেকে ফিল্টার্ড হয়ে ভেতরে আসে। তবেই আমাদের করোনা ভাইরাস যদি হাওয়ায় থাকে সেটাকে ওরা আটকে দিতে পারে। আর যখনই আপনার মনে হবে যে আপনার হাতে বা অন্য কোনো উন্মুক্ত শরীরের অংশে করোনা জীবাণু লাগতে পারে, সংস্পর্শে আসতে পারেন, তখনই আপনাকে হাত ধুতে হবে সাবান দিয়ে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তৃতীয়ত, আমাদের সৌভাগ্য যে আমাদের বিজ্ঞানীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে মাত্র কয়েক মাসের মধ্যে করোনার জন্য কার্যকরী ভ্যাকসিন নিয়ে এসেছেন। কাজেই সুযোগ পাওয়া মাত্র সেই ভ্যাকসিন আপনাকে নিতে হবে। এই ভ্যাকসিন ভীষণভাবে কার্যকর, এটা এখন সারা পৃথিবী জুড়ে প্রমাণিত। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ভ্যাকসিনের 2টি ডোজ কমপ্লিট করতে হবে এবং তবেই আপনি নিজেকে সুরক্ষা দিতে পারবেন এবং সমাজকে সুরক্ষা দিতে পারবেন। চতুর্থত এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যখন আপনার করোনা সংক্রমণ হয় তখন আমরা অনেক সময় কিন্তু সেটা বুঝতে পারি না, কারণ করোনার অনেক সময় আমরা বললাম যে অ্যাসিমটমেটিক হয়, লক্ষণহীন হয়। আর যখন লক্ষণ থাকেও সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ জ্বর, সর্দি, কাশি, হাঁচি এসবের মতোই হয়। কাজে আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু এসব এখন হলে আপনাকে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে যে এটা করোনা নয় তো। এবং করোনার আরও অনেক রকমের প্রেজেন্টেশন হতে পারে, যেমন ধরুন পাতলা পায়খানা, বমি, গাঁটে ব্যথা, মাথা যন্ত্রণা, এসব নিয়েও কিন্তু করোনা রোগী অনেক সময় আমাদের কাছে প্রেজেন্ট করে। তো এই সমস্ত লক্ষণ যখনই আপনার কিছু অসুবিধে মনে হচ্ছে, অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি আপনাকে কিন্তু চিকিৎসকের কাছে পৌঁছতে হবে। যদি আপনার পৌঁছতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ড্যামেজ এতটা দূর পর্যন্ত হয়ে যায় যে তখন আমাদের আর বিশেষ কিছু করার থাকে না, বা করলেও তা ফল দেয় না। এই কতগুলো সাধারণ ব্যাপার যদি আপনারা মাথায় রাখেন, তাহলেই কিন্তু এই মহামারী থেকে আমরা উত্তরণের রাস্তা খুঁজে পাব। এ বিষয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু আজ আর স্কোপ নেই অত কিছু বলার। আমি শেষ করব তার আগে এই করোনা সংক্রান্ত
একটি স্বরচিত কবিতা পাঠ করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। হ্যাঁ, এসেছে কঠিন সময়, সদা মনে ভয় হয়, করোনাতে এই ধরে বুঝি এ সময় সুখের নয়। শুনেছি আসছে নাকি কোভিডের তৃতীয় ঢেউ, এসো টিকা নিই তাড়াতাড়ি, এ রোগে আর মরব না কেউ। এসো মাস্ক পরি নিয়মে, ঘরে থাকি যত পারি, এসো হাত ধুই সাবানে, রুখে দিই মহামারী। চিকিৎসক ও বিজ্ঞানী যত আছেন দেশে ও বিদেশে, ঝাঁপিয়ে পড়েছেন তারা, চলো আমরাও থাকি পাশে। এ লড়াই বাঁচার লড়াই, জিতবই নিলাম শপথ, মহামারী ঠেলে চলবে এগিয়ে আমাদের সভ্যতার বিজয় রথ। ধন্যবাদ। নমস্কার, আমি ডাক্তার চন্দ্রকোনা বন্দ্যোপাধ্যায়, এমআর বাঙুর হাসপাতালের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার। আজকে আমি আপনাদের এই প্ল্যাটফর্মে এসেছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে। আপনারা সবাই জানেন গত বছর 2020 মার্চ মাস থেকে আমাদের এমআর বাঙুর হাসপাতাল কোভিড হাসপাতাল হয়ে গেছে। সেখানে শুধুমাত্র কোভিড রোগীদেরই চিকিৎসা হচ্ছে এবং তাদের যে রক্তের চাহিদা সেটা আমাদের ব্লাড ব্যাংক থেকে যোগান দেওয়া হচ্ছে। এবার আপনারা জানেন যে এই রক্ত আমরা সংগ্রহ করি বিভিন্ন ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে। তো এখন আমরা একটা ভীষণ সমস্যায় পড়েছি। এই কোভিড অতিমারির জন্য ক্যাম্প কিন্তু আগের থেকে সংখ্যায় অনেক কমে গেছে। লকডাউনের জন্য বা একসঙ্গে হয়তো অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়ছেন সেই জন্য, কিংবা অর্গানাইজাররা ভয় পাচ্ছেন, তাই ক্যাম্পের সংখ্যা কমেও তো গেছে, আবার অনেক সময় ক্যান্সেলও হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে হঠাৎ করে দেখেন যদি ওই করোনার রোগী সংখ্যা হঠাৎ বেড়ে যাচ্ছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তাদের রক্তের চাহিদাও বেড়ে যাবে। সেজন্য আপনারা দয়া করে আপনাদের বিভিন্ন অঞ্চলে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করবেন এবং সেখানে আপনারা নির্ভয়ে রক্তদান করবেন। একটা নতুন গাইডলাইন এসেছে যে এই যে ভ্যাকসিন নেওয়া হচ্ছে, কোভিড ভ্যাকসিন নেওয়ার 14 দিন পরে কিন্তু আপনারা রক্তদান করতে পারেন। এবার কোনো কারণে যদি আপনারা ক্যাম্প অর্গানাইজ করতে না পারেন, হয়তো পুলিশের থেকে পারমিশন পাচ্ছেন না বা নানান কারণে, তাহলে আমাদের ব্লাড ব্যাংকে এসেও কিন্তু আপনারা স্বেচ্ছায় রক্তদান করতে পারেন, করে রোগীদের পাশে দাঁড়াতে পারেন। এবারে আমি করোনার বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। আচ্ছা, আপনারা জানেন যে কোনো মানুষ যদি করোনায় আক্রান্ত হন তাহলে তার আইসোলেশনের দরকার। তো মাইল্ড সিমটম রয়েছে যাদের ক্ষেত্রে, তাদেরকে আমরা হোম আইসোলেশনেই থাকতে বলছি। এবার হোম আইসোলেশনের সময় রুগীর সঙ্গে রুগীর বাড়ির লোকেরাও রয়েছেন। এবার একটাই যদি টয়লেট তারা ইউজ করেন তাহলে রুগীর সেই টয়লেট ব্যবহার করার আধ ঘন্টার মধ্যে বাড়ির অন্য লোকেরা সেই টয়লেটটা ব্যবহার না করারই চেষ্টা করবেন এবং টয়লেটটা ব্যবহার করার আগে যথাযথভাবে স্যানিটাইজ করে নেবেন। আর একটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে পালস অক্সিমিটার। আপনারা সবাই এখন মোটামুটি পালস অক্সিমিটারের সঙ্গে পরিচিত। এই কোভিডের চিকিৎসার ক্ষেত্রে এটার একটা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো একটা কথা বলবো যে পালস অক্সিমিটারটা ব্যবহার করার আগে অবশ্যই করে কিন্তু দুটো হাত ঘষে আঙুল গরম করে নেবেন। ঠান্ডা আঙুল কিন্তু পালস অক্সিমিটারে দেবেন না, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রিডিংটা যেটা আসছে সেটা ভুল এবং সেটা দেখে রুগী বা রুগীর বাড়ির লোক খুবই ভয় পেয়ে যাচ্ছেন, চিন্তিত হয়ে পড়ছেন, প্যানিক আক্রান্ত হচ্ছেন। প্যানিক আক্রান্ত হবেন না। করোনা কিন্তু সেই রকম মারাত্মক অসুখ নয়। ঠিকঠাক সময়ে যদি এর ডায়াগনোসিস হয়, এর চিকিৎসা হয়, মানুষ কিন্তু একদম সুস্থ হয়ে উঠছেন। সেই জন্য আপনারা অযথা ভয় পেয়ে টেস্ট না করিয়ে বাড়িতে বসে থেকে বা ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খাবেন না। অবশ্যই করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এটা জানবেন যে করোনার অসুখটা একদম নতুন, এর চিকিৎসাটাও কিন্তু এখনও অনেকটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে রয়েছে। আজকে যে ওষুধটা ব্যবহার হচ্ছে হয়তো দেখা যাবে 1 মাস 2 মাস বাদে সেটাই বাতিল হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা কিন্তু অবৈজ্ঞানিকভাবে দোকান থেকে নিজেরা ওষুধ কিনে খাবেন না। তো যেটা বলছিলাম, পালস অক্সিমিটারের ক্ষেত্রে প্রথমে একটা রিডিং নেবার পরে অবশ্যই ঘড়ি ধরে 6 মিনিট হাঁটবেন, হেঁটে আবার রিডিং নেবেন। এবারে দেখবেন যে প্রথম রিডিংয়ের থেকে দ্বিতীয় রিডিং যদি 3-এর বেশি কম দেখায়, মানে প্রথমে ধরুন 98 দেখালো, তারপরে 94 দেখালো, এই যে 4 ডিফারেন্স হচ্ছে, এইটা কিন্তু চিন্তার বিষয়। যে রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 6 মিনিট হাঁটার পরে 3-এর বেশি কম দেখাচ্ছে রিডিং, তার ক্ষেত্রে বুঝতে হবে খুব শিগগিরই তার হয়তো অক্সিজেন লাগবে।
মানে অক্সিজেনের চাহিদা বাড়বে তার শরীরে। সেই জন্য সেরমভাবে কিন্তু হাসপাতালে তাকে ভর্তি করার চেষ্টা বা কথা ভাবতে হবে, এইটা মাথায় রাখবেন। আর এই সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোস্ট কোভিড কমপ্লিকেশনস অনেক বেড়ে গেছে। সেই জন্য একজন রুগী 15-17 দিন বাদে ভাববেন না যে তিনি পুরো সুস্থ, একদম বিপদমুক্ত। সেটা একদমই ভাববেন না। খুব সাবধানে থাকবেন, ওষুধপত্র যেরকম চলছে সেরকম খাবেন এবং ফলো আপ মেনটেন করবেন। যদি দেখা যায় যে আবার নতুন করে জ্বর আসছে, কাশি হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পোস্ট কোভিড কমপ্লিকেশনে আবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এবার সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, ভ্যাকসিন কিন্তু সবাই অবশ্যই নেবেন। ভ্যাকসিন নেওয়া মানে যে করোনা হবে না তা কিন্তু নয়। ভ্যাকসিন নিলেও করোনা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে রোগের সিভিয়ারিটি অনেক কম থাকবে, মানুষ অনেক তাড়াতাড়ি সুস্থ হবেন। সেই জন্য অবশ্যই সবাই ভ্যাকসিন নেবেন, কিন্তু ভ্যাকসিন নিয়েও কিন্তু মাস্ক পরবেন। ভ্যাকসিন নেওয়া মানে যে মাস্ক থেকে মুক্তি তা একদমই নয়। অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করবেন, হাত স্যানিটাইজ করবেন এবং ভিড় এড়িয়ে চলবেন। এই জিনিসগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি করোনামুক্ত হতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গত 1.5 বছর ধরে করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমি এই রোগটাকে বোঝার চেষ্টা করেছি এবং সহজভাবে মানুষের কাছে কী করে যুক্তিযুক্ত চিকিৎসাকে পৌঁছে দেওয়া যায় সেটা চেষ্টা করে গেছি। কারণ আমাদের দেশে, যেখানে আপনারা জানেন যে কর্মী স্বল্পতা, স্বাস্থ্যকর্মী, ডাক্তার এদের সংখ্যা এত কম যে এ নিয়ে সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা চালানো খুব কঠিন এবং এই স্বাস্থ্য অব্যবস্থা আমি বলবো, এর মধ্যে মানুষকে সুস্থ রাখাটা একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে সাহায্য করেছে আমার দীর্ঘদিনের টেলিমেডিসিন নিয়ে কাজ করার অভিজ্ঞতা। টেলিমেডিসিন সম্পর্কে আমি আর এখানে বলতে চাইছি না, কিন্তু টেলিমেডিসিন এই করোনার প্রেক্ষাপটে একটা খুব উন্নত হাতিয়ার হিসাবে চিকিৎসায় সাহায্য করেছে। এবং এই টেলিমেডিসিনের মাধ্যমে যেটা আমি করার চেষ্টা করেছি যে বাড়িতে থেকে চিকিৎসাটাকে যাতে সুসংবদ্ধ করা যায় তার একটা উপায় বার করতে পেরেছি। সেটা হচ্ছে গিয়ে সেলফ রিপোর্টিং সিস্টেম। যারা এই চিকিৎসায় আমার এই পদ্ধতিতে চিকিৎসিত হয়েছেন তারা জানেন যে প্রতিদিন রোগীকে একটা রিপোর্ট পাঠাতে হয় একটা ফর্মে ভরে ভরে। তাতে কি হয়, একসঙ্গে বসে ডাক্তারবাবু একসঙ্গে অনেক রোগীর খবর নজরে রাখতে পারেন এবং এটা সবচেয়ে বেশি জরুরি। এই বাড়িতে থেকে চিকিৎসা করার ক্ষেত্রে যে ঝুঁকিটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে রোগী সরাসরি কোনো মেডিকেল কর্মী বা স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের নজরের মধ্যে থাকতে পারছেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই ক্ষেত্রে কখন যে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, যখন হাসপাতালে যাচ্ছেন তখন অধিকাংশ ক্ষেত্রে আপনারা শুনতে পাচ্ছেন যে সেটা অনেক দেরি হয়ে যাচ্ছে এবং হাতের বাইরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে সঠিক সময়ে যাতে এই রোগীকে একটা ঠিক চিকিৎসার কেন্দ্রে, স্বাস্থ্যকেন্দ্র হোক বা হাসপাতাল বা আইসিইউ হোক, তাতে নিয়ে যাওয়া যেতে পারে, সেটা রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে এবং রোগীর সেরে ওঠার ক্ষেত্রটাকেও অনেক প্রশস্ত করে। তো সেই দুটো জিনিস এই পদ্ধতিতে সম্ভব। রোগীদের নিজেদের যে রিপোর্ট পাঠাতে বলা হয় এগুলো এসে এরকম একটা ডেটা শিটে জমা পড়ে। যাদের ঝুঁকির পরিমাণ বাড়তে থাকে তাদের ক্ষেত্রে এরকম বিভিন্ন রঙের পরিবর্তন হয় এবং সেই রঙের পরিবর্তন থেকে ডাক্তারবাবু তার সঙ্গে নির্দিষ্ট করে যোগাযোগ করতে পারেন বা প্রেসক্রিপশন পাঠাতে পারেন। তার ফলে একই সঙ্গে সমস্ত রোগীদের উপরেই নজর রাখা যেতে পারে। 50-60 জন পেশেন্টকে সবসময় নজরদারিতে এই চিকিৎসা চালানো যেতে পারে। এই পদ্ধতিতে আমি এখন অবধি প্রায় ধরুন 500 রোগীর চিকিৎসা করেছি বাড়িতে রেখে। তাদের 500 রোগীর মধ্যে 6 জনকে হাসপাতালে পাঠাতে হয়েছে এবং তার মধ্যে মৃত্যুর কথা বললে একদম নগণ্য, কারণ 2 জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর জন্য অন্যান্য শর্ত, যেমন হাসপাতালে যখন নিয়ে গেছেন হাসপাতালে বেড পায়নি, বেড পেয়েছে তো অক্সিজেন পায়নি, এইভাবে মৃত্যু হয়েছে। আর বাড়িতে যে আপনারা যে খাবার যেটা দেওয়া সম্ভব, যে পরিচর্যা করা সম্ভব, সেটা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনারা পেতে পারেন না, কেউ পাবে না।
তার ফলেই মৃত্যু হচ্ছে। এই অভিজ্ঞতা আরও দেখায় যে আমরা যদি প্রথম থেকে মানে কোমর বেঁধে লাগি যে পেশেন্টকে কিছুতেই খারাপ হতে দেবো না, প্রত্যেকটা শর্ত চিকিৎসার জন্য দরকার সেইগুলো আমরা প্রতিপালন করতে পারি, তাহলে দেখা গেছে যে পেশেন্ট সেরে ওঠার হার খুব বেশি এবং সবাইকেই সারিয়ে তোলা যায়, অলমোস্ট সবাইকেই সারিয়ে তোলা যায়। এবং যে খারাপ হচ্ছে, যারা মৃত্যুর দিকে যাচ্ছেন বা খারাপ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে সেই প্রথম থেকে সেই উদ্যমটা কোথাও না কোথাও খামতি থেকেছে। এবং আপনারা এও জানেন যে চিকিৎসার ক্ষেত্রে কোনো ওষুধই শেষমেশ কাজ করে না, শেষ কাজ করে স্টেরয়েড আর হচ্ছে অক্সিজেন। এবং অক্সিজেনের প্রচুর যদি আমরা সাপ্লাই পেতে না পাই, তাহলে রোগীকে সুস্থ করে তোলা খুব কঠিন। আর রোগটা যাতে আটকানো যায়, সেই ক্ষেত্রে সেই পুরনো যেই নিয়ম যে প্রথম থেকেই বলে আসা হচ্ছে যে হাইজিন মেনটেন করা মানে বাইরে সবসময় হাত ধোয়া, কোনো কিছু বাইরে ধরলেই হাত ধোয়া এবং হাত না ধুয়ে মুখ বা নাক স্পর্শ না করা, এবং হাইপোক্লোরাইড সলিউশন যেটা 1% থেকে 2% ইউজ করা হয়, যেটা ক্লোরিন থাকে, সেইটা বাড়িতে ব্যবহার করা। এই যদি আমরা করতে পারি তাহলে আমরা আটকাতে পারবো আমরা কোভিডকে। এবং কোভিডের এই ওয়েভের কোনো শেষ নেই, কোভিড রয়েছে এবং দীর্ঘদিন থাকবে। ও কোভিড যেভাবেই এসে থাকুক, আপনারা জানেন যে নিয়ে মতবিরোধ রয়েছে, তবুও ল্যাবরেটরি থেকে তৈরি হওয়ার যে কথাটা উঠেছে এবং সেটা কয়েকজন ভারতীয় বিজ্ঞানী প্রথম এনেছিলেন 2019 সালে, এবং সেটা এখন কিন্তু খুব শক্তিশালী হয়ে উঠেছে এই মতটা, যে কোনোভাবেই এটা প্রমাণ করা যাচ্ছে না যে এটা প্রাকৃতিক নিয়মে এসেছে। সেটা যাই হোক, যেখান থেকে এসে থাকুক, আমাদের নিজেদের বেঁচে থাকতে গেলে আমাদের এই শর্তটা মানতে হবে যে আমাদের হাইজিন আমরা মেনটেন করব, আর আমাদের ইমিউনিটির জন্য আমরা সেই 7 ঘন্টার বিশ্রাম, উপযুক্ত মানে ব্যালেন্স ডায়েট যেটা বলে সে খাওয়া, তার মধ্যে ফল, কাঁচা সবজি এগুলো থাকবে, প্রোটিন তো অবশ্যই থাকবে, এবং সবচেয়ে জরুরি হচ্ছে গিয়ে ব্যায়াম। তার মধ্যে ব্যায়ামের কথা যদি বলেন, তাহলে একটা ব্যায়াম যদি বলে যে আমি একটা ব্যায়ামই করব, তাহলে আমি বলবো আপনি হাঁটবেন। হাঁটাটা মানুষের ইমিউনিটিকে বাড়িয়ে তোলে। শুধু হাঁটা নয়, হাঁটা, বিশ্রাম এবং খাওয়া। সুতরাং এই 3টে জিনিস আমরা যদি করতে পারি এবং হাইজিন মেনটেন করতে পারি, আমরা অবশ্যই করোনাকে ঠেকিয়ে রাখতে পারবো। এই বিভীষিকার পরিস্থিতি তৈরি হবে না। এই বলে আপনাদের ধন্যবাদ জানাই আমার এই কথাগুলো শোনার জন্য, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আমার এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। বিশেষ করে আমাদের অধ্যক্ষা মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত কর। আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেসে ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক অ্যান্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রিতে এখন কর্মরত। যখন প্রসঙ্গ ওঠে কোভিড সিচুয়েশনের, তখন বলতেই হয় এই কোভিড সিচুয়েশনে যারা ভীষণ কাছ থেকে এই রোগটার সম্মুখীন হচ্ছেন তারা হলেন সামগ্রিক চিকিৎসক কুল। এবং দন্ত চিকিৎসক হিসাবে আমরা মুখের প্রায় কাছাকাছি কাজ করি, পেশেন্টের ভীষণ কাছাকাছি, যেখানে সামাজিক দূরত্ব মেনটেন করাটা বাতুলতা। তার কারণ একটা পেশেন্টের চিকিৎসা করতে গেলে, দাঁতের চিকিৎসা করতে গেলে কিছুতেই সামাজিক দূরত্ব মেনটেন করা সম্ভব হয় না। তো সুতরাং আমরা এই মুহূর্তে এই চিকিৎসার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেটা জয় করার ক্ষেত্রে যা যা প্রয়োজন, যা যা প্রোটেকশন নেওয়ার প্রয়োজন, সেটা নিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। চিকিৎসা করতে গিয়ে আমরা যেটা অনুভব করলাম সেটা হচ্ছে এটা এমন একটা মারণ ব্যাধি যেটা থেকে পালিয়ে বাঁচা প্রায় অসম্ভব। চিকিৎসা করতে গিয়ে আমাদের অনেক সহকর্মী, অনেক ছাত্র তারা এফেক্টেড হয়েছেন, কেউ কেউ মারাও গেছেন। কিন্তু আমাদের পুরো সিস্টেমটা, চিকিৎসা ব্যবস্থাটা চালিয়ে যেতে হবে। সুতরাং আমাদের ভয় না পেয়ে কাজে এগিয়ে গিয়ে কাজটা করার ক্ষেত্রে
সিলেকশন অফ দ্য পেশেন্ট, ক্রাইটেরিয়া অফ দ্য পেশেন্ট এবং চিকিৎসার ক্ষেত্রে যেটা প্রয়োজন, এমার্জেন্সি ম্যানেজমেন্ট, সেই প্রয়োজনীয়তার দিকগুলো বিচার করে চিকিৎসা করতে হয়েছে। তো এটা হলো একটা চিকিৎসার দিক, কিন্তু এটা ছাড়াও যেটা দরকার, যেটা মনে হচ্ছে আমার যে সেটা বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে একটা সামাজিক দিক আছে। যখন আমরা চিকিৎসাটা চালাই তখন তো পেশেন্ট চিকিৎসা নিয়ে চলে যান, কিন্তু যখনই একটা পেশেন্টের কোভিড পজিটিভ ধরা পড়ে তখন একটা সামগ্রিক ভয় পেশেন্টের মধ্যে কাজ করে এবং তার আশেপাশের মানুষজনও তাদের থেকে অনেক বেশি দূরত্ব মেনটেন করতে শুরু করে। তো এরকম অভিজ্ঞতা হয়েছে যে আশেপাশের লোকজন অ্যাফেক্টেড হয়েছেন এবং তার সাহায্যের জন্য খুব কম সংখ্যক লোক এগিয়ে আসছেন। যেহেতু আমরা প্রতিনিয়ত কোভিড পেশেন্টের সম্মুখীন হচ্ছি এবং কাজ করার চেষ্টা করছি, সুতরাং তুলনামূলকভাবে আমাদের ভয় ভীতিটা একটু কম, সেটা ধরা যেতে পারে। কিন্তু আমাদেরও যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে সঠিক সতর্কতা অবলম্বন করা। তো সুতরাং প্রথম যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে সঠিকভাবে মাস্ক পরা। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা সঠিকভাবে সঠিক মাস্ক, এইটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন, খুব প্রয়োজন এই রোগটাকে দূরে রাখার ক্ষেত্রে। খুব ভালো হয় যদি ডবল মাস্ক পরা যায়, একটা N95 মাস্ক পরা যায় এবং সঠিকভাবে, যাতে আমাদের সংক্রমণের পরিমাণটা অনেক কম হয় এবং আমরা কিছুটা সুরক্ষিত থাকি। এবারে যেটা আসি সেটা হচ্ছে যে এই যে সংক্রমণটা, আগামী সংক্রমণগুলো যদি দেখা যায় যে তৃতীয় ঢেউ আসছে, বলা হচ্ছে যে এটা শিশুদের বেশি অ্যাফেক্ট করতে পারে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মূল অসুবিধা হলো যে শিশুরা অনেক বেশি চঞ্চল, অনেক বেশি কথা কম শোনে। তো সুতরাং তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতাগুলো মেনে চলাটা খুবই একটা অসুবিধার জায়গা। সুতরাং সবথেকে ভালো হলো যদি আমরা এই থার্ড ওয়েভটাকে আটকে দিতে পারি, এবং সবার সচেতনতা ছাড়া এই থার্ড ওয়েভ আটকানো ভীষণ দুরূহ ব্যাপার। সুতরাং সবাই যদি এখন একটু সচেতন থাকেন, সবাইকে সচেতন করেন, তার মাধ্যমেই আমরা কিন্তু এই কোভিড সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারবো। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, আমি ডক্টর দেবাশিস ঘোষ। চিকিৎসক দিবসের এই মুহূর্তে চারিদিকে যখন একটা ভয়াবহ করোনা অতিমারি চলছে, তখন প্রথমেই আমি আপনাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। তো অনেকগুলো বিষয় করোনা নিয়ে আমরা এতদিনে সবাই জেনে ফেলেছি। কি রোগের লক্ষণ হতে পারে, কি করে সেই রোগটি ধরা পড়ে, কি করে আমরা তাকে প্রতিরোধ করতে পারবো, মাস্ক ব্যবহার, যাতে নাক মুখ ঢাকা পড়ে, স্যানিটাইজার ব্যবহার, সাবান জল দিয়ে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা, অবশ্যই মানসিক দূরত্ব নয়, এবং ভ্যাকসিন। তো এই সব বিষয়ে মোটামুটি আমরা সবাই অল্প বিস্তর জেনে ফেলেছি। কতগুলো বিষয় করোনা পরবর্তী সময় যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো আমরা একটু কম হয়তো আলোচনা করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে পোস্ট কোভিড বা লং কোভিড কমপ্লিকেশনস। সেটা কি না, করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া মানুষরা, যাদের এমনকি হয়তো খুব বেশি শারীরিক লক্ষণ প্রকাশও পায়নি, খুব একটা অসুস্থতাও হয়নি, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে বেশ কিছুদিন পর, মোটামুটি 4 সপ্তাহ পর বা 6 সপ্তাহ পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা সমস্যা তৈরি হচ্ছে। যেমন হচ্ছে একটা ক্লান্তি ভাব, যেমন হচ্ছে মনঃসংযোগের অভাব, যেমন হচ্ছে হয়তো মনে হচ্ছে যে ঠিক খিদেটা ভালো লাগছে না, আগের মতো ঠিক চলাফেরা করে
যতটা আমরা করতে পারতাম ততটা হয়তো শারীরিক সক্ষমতা আসছে না। তো এই বিষয়গুলো কিন্তু একটা পোস্ট কোভিড বা লং কোভিডের একটা সিমটম। সুতরাং এইগুলোকে আমরা কিন্তু কখনোই উড়িয়ে দেব না, এবং আমরা যদি এগুলো কখনো লক্ষ্য করি আমরা কিন্তু সঠিক স্বাস্থ্য পরামর্শ নেব। দ্বিতীয়ত, যে সকল রোগীরা হয়তো যাদের অক্সিজেনের প্রয়োজনীয়তা পড়েছিল, যারা হয়তো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থেকেছেন, তাদেরও কিন্তু একটা ভীষণ রকম মানসিক সমস্যা অনেকের দেখা যাচ্ছে। দুটো শব্দ আছে, একটা হচ্ছে পোস্ট ইন্টেন্সিভ কেয়ার সিনড্রোম, আরেকটা হচ্ছে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। একটা বীভৎস রকম ডিপ্রেশন অনেক মানুষের মধ্যে দেখা দিচ্ছে। যদি কখনো আপনাদের এরকম দেখা দেয় যে মানুষেরা হয়তো একটু বেশি অসুস্থ ছিলেন, তাদের যদি এরকম সমস্যা দেখা দেয়, আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেবেন। এটা কিন্তু একটা বড় ধরনের মানসিক ব্যাধি পরবর্তীকালে তৈরি করতে পারে। আরেকটা বিষয় যেটা নিয়ে এখন খুব আলোচিত, সেটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। ভয় পাওয়ার কিছু নেই। যারা ডায়াবেটিক, যাদের অনেক দিন স্টেরয়েড থেরাপি চলেছে, যারা ক্যান্সার রোগী আছেন, বা যারা পোস্ট কোনো ট্রান্সপ্লান্ট, যেমন ধরুন কিডনি ট্রান্সপ্লান্ট মানুষজন আছেন, তারা একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। কখনো যদি দেখা যায় যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক থেকে লাল জল গড়াচ্ছে, বা যদি দেখা যায় যে আমাদের একটা মাথায় ব্যথা হচ্ছে এবং মুখের একদিকটা কালো হয়ে যাচ্ছে বা মুখে ব্যথা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আমরা সতর্ক হব এবং ডাক্তারের পরামর্শ অবশ্যইভাবে নেব। এবং যে বিষয়টা বলা যে ভ্যাকসিন সংক্রান্ত, যে ভ্যাকসিনই আসুক না কেন, আমরা সবসময় চেষ্টা করব সেই ভ্যাকসিনটা নেওয়ার। কোনো একটি ভ্যাকসিন অন্য ভ্যাকসিনের থেকে বেশি ভালো বা কম ভালো এরকম ব্যাপার আমরা মাথায় কখনোই আনবো না, এবং সরকার নির্দেশিত যে প্রকল্প বা পরিকল্পনা, সেই অনুযায়ী আমরা সবসময় ভ্যাকসিন নেব। এটাও মাথায় রাখতে হবে, ভ্যাকসিন নেওয়া মানেই কিন্তু রোগের থেকে মুক্তি যে হবে তা নয়। নিশ্চিতভাবে ভ্যাকসিন নেওয়ার পরে রোগের যে প্রাদুর্ভাব সেটা অনেক বেশি কম হয়, এবং ভ্যাকসিন আমরা নেবই। আর সর্বাঙ্গীনভাবে একটা বিষয় বলবার, যে হয়তো আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে মানুষে মানুষে একটা দূরত্ব ক্রমশ বেড়ে চলছিল, মানসিক দূরত্ব মূলত। এই করোনার সময় কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অর্থই কিন্তু সবসময় শেষ কথা বলে না, এবং মানুষের সঙ্গে মানুষের যে একটা সাহায্যের মনোভাব, যে হাত বাড়িয়ে দেওয়ার মনোভাব, সেই মনোভাব যদি আমরা রাখি, তবেই আমরা এই অতিমারিকে কিন্তু অতিক্রম করতে পারবো। তাই আসুন আমরা একটু বেঁধে বেঁধে থাকি, দূরত্ব শারীরিক হোক, কিন্তু মানসিক দূরত্ব যেন কখনোই না তৈরি হয়। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। নমস্কার। বিগত ১.৫ বছর ধরে আমরা এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। অন্যান্য হেলথ প্রফেশনালসের মতো আমিও প্রত্যক্ষভাবে এই লড়াইয়ের এক যোদ্ধা বলতে পারেন। সবেমাত্র আমরা এই করোনার সেকেন্ড ওয়েভ কাটিয়ে উঠছি বলতে পারেন। এবং আমরা আতঙ্কগ্রস্ত যে নেক্সট ওয়েভ মানে থার্ড ওয়েভ মনে হয় আমাদের একদম দুয়ারে এসে দাঁড়িয়েছে। অযথা আতঙ্কিত হবেন না, কেন এটা বলা হচ্ছে যে থার্ড ওয়েভে বাচ্চারা বেশিভাবে অ্যাফেক্টেড হবে। একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে আমি বলতে পারি যে এবছর এই সেকেন্ড ওয়েভেও আমরা দেখেছি যে শিশুরা অ্যাফেক্টেড হয়েছে, কিন্তু তাদের সিভিয়ারিটি অনেক কম। কিছু ফিজিওলজিক্যাল কারণে তাদের সিভিয়ারিটি অনেক কম হয়, হসপিটালাইজেশনসও অনেক কম হয়েছে। সর্দি কাশি বা অন্যান্য জাস্ট জ্বর এই সমস্ত নিয়ে প্রেজেন্টেশন বেশি হয়েছে। 1 to 2% ক্ষেত্রে হয়তো হসপিটালাইজেশনস লেগেছে, এবং খুব কম সংখ্যক ক্ষেত্রেই বাচ্চাদের অন্যান্য অর্গান ইনভলভমেন্ট আছে, যেখানে স্টেরয়েড বা ইমিউনোগ্লোবুলিন জাতীয় ওষুধপত্র ইউজ করতে হয়েছে। কিন্তু একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে এই
পরিস্থিতিতে কিন্তু আমাদের কোভিড বিধি অতি অবশ্যই মেনে চলতে হবে। কেননা গত বছর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ইনফেকশন রেট কম হওয়াতে মানুষের মধ্যে না মানার একটা প্রবণতা খুব বেশি দেখা গেছিলো। বিভিন্ন গ্যাদারিংস মানুষ অ্যাটেন্ড করেছে, সেটা ধর্মীয় বলুন, সেটা রাজনৈতিক বলুন, সেটা বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংস বলুন। কিন্তু আমাদের এখনও পর্যন্ত কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আগামী দিনে যে ইনফেকশন আসার যে আমাদের প্রেডিকশন আছে সেটা কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে ভ্যাকসিনেশন অতি অবশ্যই নিতে হবে। গভর্নমেন্টের যে এজ লিমিট দেওয়া হচ্ছে তার উপরে মানুষজন সবাই ভ্যাকসিন নিয়ে নিন। অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন কিছু কিছু আছে, যেমন প্রেগনেন্ট মাদার বা অন্যান্য কিছু ইমিউনোমডুলেটরি ডিজিজ আছে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনারা তারা শুধু নেবেন না, আদারওয়াইজ কিন্তু সবাই নিয়ে নিন। স্পেশালি যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন বা কিডনি সংক্রান্ত কোনো রকম অসুবিধা আছে তারা অতি অবশ্যই নেবেন। কেননা ভ্যাকসিনেশন হয়তো 100% প্রোটেকশন দেবে না, কিন্তু যেটা হবে মানে করোনার থেকে খারাপ যে কনসিকুয়েন্সেস হয় ফলোয়িং করোনা, সেটা কিন্তু অনেকটাই প্রতিরোধ করা যাবে। আর ইদানিং এখন বলা হচ্ছে যে একটা ডেল্টা টাইপ অফ করোনা ভাইরাস আসছে, যেটা কিন্তু মানুষের আরও অনেক খারাপ কনসিকুয়েন্সেস সৃষ্টি করবে। তো সেটা নিয়ে নানা রকম রিসার্চ চলছে, অযথা আতঙ্কিত হবেন না। আমাদের জিনগত তাদের সিকোয়েন্সিং করা হচ্ছে, মানে তাদের জিনগত কী অসুবিধা আছে সেটাকে কিভাবে মডিফাই করা যাবে, কোন ওষুধ দিলে সেটাকে মডিফাই করা যাবে, সেরকম নানা রকম রিসার্চ ওয়ার্ক চলছে। তো আগামী দিনে আশা করি আমরা এই ভয়ঙ্কর করোনা ভাইরাস, যেটা ডেল্টা ওয়েভ বা ডেল্টা ভ্যারিয়েন্টস বলা হচ্ছে, সেটা থেকে আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারবো। আর সবশেষে একটাই কথা বলবো, আমরা কিন্তু মানসিকভাবেও খুব ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। শিশুরা বা অ্যাডোলেসেন্ট তারা স্কুল কলেজ যেতে পারছে না, তাদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিচ্ছে। অনেক মানুষ আজ কর্মহারা, তাদের মধ্যে ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে। আমরা ফিজিক্যালি না যেতে পারলেও মানুষের মধ্যে সঙ্গে যেন আমরা যোগাযোগটা রাখতে পারি নানা রকম মিডিয়ার মাধ্যমে, এবং আমরা হাতে হাত রেখে সবাই সংঘবদ্ধভাবেই কিন্তু আমরা এই দুর্দিন থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা আশা রাখি অতি শীঘ্রই আমরা এক উজ্জ্বল আগামী দিন দেখতে পাবো। নমস্কার। নমস্কার। কোভিড প্যান্ডেমিক আমাদের দেশে এখন সেকেন্ড ওয়েভ সিচুয়েশান চলছে, এবং আমরা আশঙ্কায় আছি যে হয়তো যে কোনো মুহূর্তে থার্ড ওয়েভ আমাদের রাজ্যকে হিট করবে। এবং এখন মোটামুটি সব পরিবারেই কোভিড আক্রান্তের কথা শোনা যাচ্ছে, এবং স্বজন বিয়োগের কথাও শোনা যাচ্ছে, যেটা অত্যন্ত বেদনাদায়ক। নিউরোলজি বিভাগে আমরা বিশেষভাবে পোস্ট কোভিড সিচুয়েশানে স্ট্রোক, কনভালশন বা খিঁচুনি এবং গুলেনবারে সিনড্রোম, যাতে দেহের বিশেষতভাবে নিচের অংশটা লোয়ার লিম্বসগুলো প্যারালিসিস হয়, এই ধরনের পেশেন্টই আমরা পেয়ে থাকছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে কোভিড মানে পুরোটাই যে নেগেটিভ সেটা কিন্তু নয়, এর অনেক পজিটিভ দিকও আছে। কোভিডে আমরা মাস্ক ব্যবহারের ফলে আর যেগুলো ট্রান্সমিসেবল ডিজিজ আছে, যেমন টিউবারকুলোসিস, তার কিন্তু সংখ্যা অনেকটাই কমে এসেছে, এবং আমরা স্বাস্থ্য সচেতন হয়েছি। ভ্যাকসিনেশন, লকডাউন, এই শব্দগুলো সম্পর্কে আমরা আগে কিছুই জানতাম না, এখন কিন্তু এই শব্দগুলো আমাদের অত্যন্ত পরিচিত কিছু শব্দ। এবং কয়েকটা কথা আপনাদের বলতে চাই, যাদের হয়তো বেশিরভাগই আপনারা জানেন। সেগুলো হচ্ছে, প্রথমত, এই পরিস্থিতিটা আমাদের কাছে নতুন, ফলে সরকারি নির্দেশ এটা অবশ্যই মেনে চলতে হবে। সরকারি নির্দেশিকা, সরকারি সংস্থা, বিশেষত যেগুলো আমাদের ICMR, WHO, সেই রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের কিন্তু ফলো করতে হবে, এবং আমরাও সেগুলো ফলো করে চলছি, ফলে জনসাধারণকেও সেগুলো ফলো করতে হবে। দ্বিতীয়ত, মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং, এর কিন্তু কোনো বিকল্প নেই। সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটা নিয়ে আমার একটু দ্বিমত আছে, কারণ আমি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা খুব একটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ে। পেশেন্টকে সোশ্যালি আমরা কখনো আইসোলেট করব না। হ্যাঁ, আমরা ফিজিক্যাল ডিস্টেন্স অবশ্যই মেনটেন করব, কারণ এটি হাইলি ট্রান্সমিসেবল ডিজিজ। তৃতীয় কথা যেটা আমি বলতে চাই, এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড হয়েছে বা বাড়ির অত্যন্ত নিকট আত্মীয় সে কোভিডে আক্রান্ত এবং আমি ভেঙে পড়েছি, এর কিন্তু কোনো জায়গা নেই। মনকে শক্ত করতে হবে এবং অন্যান্য যে কোনো রোগের মতোই এর মোকাবিলা করতে হবে।
চতুর্থ কথা, ভ্যাকসিনেশন। এই শব্দটা তো আগে আমরা এত পরিচিত ছিলাম না, এবং এইটা নিয়ে আতঙ্কিত হবেন না দয়া করে। ভ্যাকসিন নিলেই যে আপনার রোগমুক্তি ঘটবে এটা কিন্তু ভুল কথা। ভ্যাকসিন নিলে হ্যাঁ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে অনেকটা বাড়বে, এবং এটা নিয়ে আতঙ্কিত অযথা হবেন না, সতর্কতা অবলম্বন করুন। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো, সেটা হচ্ছে যেখানে সেখানে ভ্যাকসিন নেবেন না। সরকার বা সরকার অনুমোদিত যে কোনো জায়গায় যান এবং সেখান থেকেই শুধুমাত্র ভ্যাকসিন নিন। পাড়ায় একটা ক্যাম্প হলেও চলে গেলাম ভ্যাকসিন নিতে, এটা করবেন না। দেখবেন সেটি সরকারি সিলমোহর তাতে আছে কিনা ভ্যাকসিন নেওয়ার আগে, এটা দেখবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটা কথা খুব রটেছে বাজারে, সেটা হচ্ছে যে থার্ড ওয়েভে নাকি শিশুরাই শুধু আক্রান্ত হবে। এটা অত্যন্ত ভুল কথা। থার্ড ওয়েভ কিন্তু যে কোনো লোকেরই থার্ড ওয়েভে কোভিড হতে পারে, শিশুদের হতে পারে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যে শুধু শিশুদেরই এটা হবে। সবশেষে শেষ করার আগে একটাই কথা বলবো, যে আপনারা আতঙ্কে নয়, আপনারা সতর্ক থাকুন, কখনো এটা নিয়ে আতঙ্ক ছড়াবেন না এবং আতঙ্কিতও হবেন না। নমস্কার। নমস্কার, আমি ডক্টর কৌশিক দত্ত, পালমোলজিস্ট। এই কোভিড সিচুয়েশানে আমি গত কয়েক মাস ধরে কোভিড পেশেন্ট প্রচুর দেখেছি, আমার একটা অভিজ্ঞতা রয়েছে। আমরা এখনও সেকেন্ড ওয়েভের শেষ ভাগে রয়েছি, এখনও আমাদের দৈনিক সংক্রমণ 50,000-এর মতো এখনও রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু কোভিড আমাদের ছেড়ে যায়নি, এবং একটা থার্ড ওয়েভের কথা আমরা ভাবছি। তো এই প্রসঙ্গে আমি কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এক নম্বর হচ্ছে, কোভিড সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা এখনও পরিষ্কার নয়। এখনও মানুষ ভাবছে যে কারোর যদি জ্বর সর্দি কাশি হয় কোভিড টেস্ট না করলেও চলবে, অনেকে ঘরের মধ্যে বসেও থাকছেন। এটা ঠিক নয়। যত আগে কোভিড টেস্ট করানো সম্ভব তত তাড়াতাড়ি তাদের চিকিৎসা করা সম্ভব, তাদের আইসোলেশন করা সম্ভব। সেটা তার পক্ষেও যেমন ভালো, সমাজের পক্ষেও ভালো। তাকে আইসোলেশন করতে পারলে তার সংস্পর্শে অন্যান্য পেশেন্টরা কম আসতে পারবে এবং তত কম ছড়াবে। 2 নম্বর হচ্ছে, এখন আমরা যখন কোভিড চিকিৎসা করছি তখন আমরা ডে 1, ডে 2 করে সিমটম ওয়াইজ আমরা হিস্ট্রি নেওয়ার চেষ্টা করছি। সমস্ত পেশেন্ট যারা কোভিড পেশেন্ট তাদের ক্ষেত্রে 5ম বা 600 দিন থেকে সমস্যাগুলো মারাত্মক বাড়াবাড়ি করছে এবং তাদের অনেক সময় অক্সিজেনের দরকার হয়ে পড়ছে। তো অক্সিজেনের ব্যাপারে বলি যে অনেকেই দেখা যাচ্ছে যে অক্সিজেন রিকোয়ারমেন্ট হলে ঘরের মধ্যে অক্সিজেন নিয়ে বসে থাকছেন। এটা কিন্তু অনেকটা ফুটো বালতিতে জল ঢালার মতো। যাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের ধরে নেওয়া হচ্ছে লাংসের অনেকটা পোর্শনই অ্যাফেক্টেড হয়ে গেছে। কাজেই সেই জন্যে অক্সিজেন দেওয়ার জন্য অপেক্ষা না করে অনেক আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং দরকার হলে 5ম বা 6ষ্ঠ দিনের পরেও যদি কারো সিমটম থাকে তাদের স্টেরয়েডের ট্রিটমেন্ট বাড়িতেই শুরু করা যেতে পারে। অন্যান্য অনেক কিছু ওষুধপত্র আমরা কোভিডে বলি, সেগুলো এখনও ক্লিনিক্যাল ট্রায়ালে তার সাপোর্ট এখনও আমরা পাইনি। কাজে আমরা দিতেও পারি নাও পারি, কিন্তু স্টেরয়েড এবং অ্যান্টিকোয়াগুলেশন এবং অক্সিজেন এই 3টেই মাত্র আমরা ট্রিটমেন্ট দিতে পারি, যেটা এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেবল সারা পৃথিবীতে। কাজেই অক্সিজেন রিকোয়ারমেন্ট যে মুহূর্তে হচ্ছে আমাদের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে বা তার আগে ভর্তি হতে হবে। 2 নম্বর হচ্ছে যে পালস অক্সিমিটার ইউজ অনেকেই আমরা করি। পালস অক্সিমিটার সম্বন্ধে আমার প্রায় সবার বাড়িতেই রয়েছে, কিন্তু পালস অক্সিমিটার নিয়ম ব্যবহার করার একটা নিয়ম আছে যে এই অক্সিমিটারটা যখন ইউজ করব তখন আমাদের হাতটাকে গরম করে নেব, 30 সেকেন্ড অবজার্ভ করে তারপর নেব। এবং অনেক সময় আমরা যদি একটু 6 মিনিট বা তার কমেও ঘরের মধ্যে হেঁটে চলে আরেকবার অক্সিমিটার দেখি, তার যে রিডিংটা আসে, যদি দেখা যায় রিডিংটা 4% বা 5% ফল করছে, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার কারণ সিম্পল রেস্টিং কন্ডিশনে পালস অক্সিমিটার অনেক সময় নর্মালও দেখাতে পারে, কিন্তু যে মুহূর্তে হেঁটে চলে পালস অক্সিমিটার দেখবো এবং তখন যদি দেখি যে স্যাচুরেশন ড্রপ করছে, তাহলে বুঝতে হবে তার অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়ছে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। পোস্ট কোভিড কমপ্লিকেশন নিয়ে 2 কথা বলবো। পোস্ট কোভিড কমপ্লিকেশনে অনেকেই ভুগছেন, প্রায় 10 to 15% পেশেন্টের পোস্ট কোভিড কমপ্লিকেশন হচ্ছে। অনেকের লাং ফাইব্রোসিস হচ্ছে এবং অনেকের সাডেন কার্ডিয়াক ডেথও হচ্ছে। এই জন্যে কোভিড শেষ হওয়ার পরেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপরে একটা রেগুলার ভিজিটে আসতে হবে, তার সিআরপি, ডিডাইমার, রকাবলি সিটি স্ক্যানও রিপিট করে দেখতে হবে। এবং এই সময়ের মধ্যে তাদের কতগুলো জিনিস পালন করতে হবে। তাদের ডায়েট ঠিক রাখতে হবে, রেস্ট নিতে হবে, অ্যাডিকুয়েট রিল্যাক্সেশন করতে হবে,
এবং যথাসময় ওষুধ খেতে হবে। প্যানিক করলে চলবে না, অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট থেকে যাচ্ছে, বুকে চেস্ট পেন হচ্ছে, হাঁপ ধরছে। ডাক্তারের পরামর্শ মেনে কতগুলো ব্রিদিং টেকনিক আছে সেগুলোকে ফলো করতে হবে। আর একটা বিষয় বলি যে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি সঞ্চার হয়েছে সেটা অমূলক। ব্ল্যাক ফাঙ্গাস সবার হচ্ছে না, একমাত্র কিছু পেশেন্ট যাদের স্টেরয়েডের মধ্যে আছেন, কোভিড পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদেরই ব্ল্যাক ফাঙ্গাসের সম্ভাবনা। সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। এবং লাস্ট হচ্ছে যে থার্ড ওয়েভ নিয়ে বেশ কিছু মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে। যদিও আমার ধারণা যদি ভ্যাকসিনেশন কমপ্লিট হয়, ভালো করে দেওয়া যায় এবং দেশের আপামর জনসাধারণ এর মধ্যে আওতার মধ্যে আনা যায়, তাহলে থার্ড ওয়েভ আমরা দেখতে নাও পারি। যদিও কিছু লোকের ধারণা সেটা ইনএভিটেবল, বাট স্টিল আমাদের এখনও সময় আছে। ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশন যদি আমরা ঠিক করে নিতে পারি, আমরা কিন্তু থার্ড ওয়েভ নাও দেখতে পারি। সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, সবাই মাস্ক পরবেন, সবাই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবেন, স্যানিটাইজেশন করবেন। নমস্কার। নমস্কার, আমি ডক্টর স্মিতা গুটগুটিয়া, একজন প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। কোভিড আমাদের জীবনে একটা ঝড়ের মতন এসেছে, এটা আপনাকে বলার দরকারই নেই। যখন প্রথমে লকডাউন হলো তখন সত্যি বুঝতে পারছিলাম না যে আমরা কিভাবে থাকবো। সবাইকে বাড়ি থাকতেই বলা হচ্ছিল। সারা দিন যে দুনিয়ার খবর পাচ্ছিলাম যে কোভিড এত ইনফেকশিয়াস, জাস্ট 5 মিনিট দেখা হলেই হয়ে যায়। জানতাম না যে কিভাবে ম্যানেজ করব। বাড়িতে বাচ্চারা রয়েছে, শাশুড় রয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ডাক্তার, কাজ করতে হবে। পেশেন্টদের ফোন আসতে শুরু করলো, ম্যাডাম কিভাবে দেখবেন, কিভাবে দেখাবো, কি হবে, আমার ডেলিভারি কিভাবে হবে। ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর অল অফ আস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। বাট ধীরে ধীরে 4-5 দিন পরে, 7 দিন পরে যখন ধীরে ধীরে ভাবতে আরম্ভ করলাম, তখন অবভিয়াসলি সেইভাবে একটা ব্যবস্থা নিতে শুরু করলাম। পেশেন্টদের সাথে মেসেজে, হোয়াটসঅ্যাপে, ফোনে আর্ধেক কনসালটেশন, সব কিছু বোঝানো, একটা সাহস দেওয়া, এগুলো শুরু হলো। বাড়িতে একটা ঘর তৈরি করা হলো যেখানে আমি বাইরে থেকে আসলে পরে থাকবো, ওখানেই জামা কাপড় রাখা হবে, আমার জিনিসপত্র ওই ঘরেই শিফট করা হলো। ওখান থেকে আমরা অনেক দূরে চলে আসলাম। আমাকে অবভিয়াসলি সে সময়েও কিন্তু এমার্জেন্সি ডেলিভারির জন্য বেরোতেই হচ্ছিল। আমি আমার অ্যানেস্থেটিস্ট বা আমার সবাই সহযোগী ডক্টরদের সাথেও কথা বলে ঠিক করলাম যে আমরা সবাই কিন্তু ইন দিস টেকিং কেয়ার অফ দ্য পেশেন্ট, এই একটা ডিফিকাল্ট টাইমসে কিন্তু অল অফ আস অ্যাগ্রিড যে হ্যাঁ আমরা একটা টিম হিসেবেই কাজ করব। এর মধ্যে আমার জুনিয়র, আমার সিনিয়র সবাই আমার সাথে ইনভলভ আছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম, যারা নিজের কোভিড হয়ে যাওয়ার ভয়ে ছেড়েও কিন্তু আজকে অবধি আমার সাথে কাজ করছে। ধীরে ধীরে জিনিসগুলো ঠিক হলো, আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ কোভিড হলেও ইট মে নট বি সিরিয়াস অল দ্য টাইম, ইট মে বি আ মাইল্ড ডিজিজ। বাট যখন আবার দেখলাম যে গাইনোকোলজিস্টদের নিজেদেরই কোভিড হয়ে যাচ্ছে, উই লস্ট কাপল অফ ফ্রেন্ডস অলসো, যারা আমাদের খুব ক্লোজ ছিল, খুব ভয় লেগেছিল, সত্যি খুব ভয় লেগেছিল। সেই পিপি পরা, পেশেন্ট দেখা, ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আজকেও সেটাই চলছে, কিন্তু আমরা করে যাচ্ছি। আই এম ভেরি গ্রেটফুল টু অল মাই কালিগস যারা ডিরেক্টলি কোভিড কেয়ারে ইনভলভ আছে। আমি যদিও বা ডিরেক্ট কোভিড কেয়ারে ইনভলভ নয়, কিন্তু স্টিল বুঝতে পেরেছি যে দ্য ওয়ার্ক দ্যাট আই এম ডুইং অলসো ক্যারিজ আ লট অফ রেসপন্সিবিলিটি। আমার স্পেশালি দ্য প্রেগনেন্ট মাদার্স যারা আজকে প্রেগনেন্ট আছে, উড বি মা হবে, ওদের যা চিন্তা, মানে ওদের আমাদের ফিজিক্যাল প্লাস সাইকোলজিক্যাল দিক দিয়ে টেক কেয়ার করতে হয়েছে। আই এম থ্যাঙ্কফুল টু মাই পেশেন্টস যারা আমাকে ট্রাস্ট করে আমাদের সাথে রয়েছে। আজকে না কালকে এই ওয়েভ, ওই ওয়েভ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, জানি না কতগুলো ওয়েভস, কিন্তু আমি জানি যদি আমরা সবাই সঙ্গে থাকি, যদি আমাদের আপসে ট্রাস্ট থাকে, তাহলে আমরা এটাকে ওভারকাম করতেই পারবো। হিউম্যান রেস ইজ বিগার দেন হোয়াট উই থিঙ্ক, হোয়াট উই নো। লেটস টেক কেয়ার অফ ইচ আদার, আর একসাথে থাকি। নমস্কার। নমস্কার, আমি ডাক্তার সঞ্জীব মুখোপাধ্যায়। আমাকে আজকে এই করোনা বা কোভিড-19 এর ইনফেকশন, মহামারী বা অতিমারি, এপিডেমিক, সেখান থেকে প্যান্ডেমিক,
কথাটা এখন ব্যবহার হয়, এইটা নিয়ে কিছু বলতে বলা হয়েছে। গত প্রায় 1.5 বছর ধরে আমরা এই অসুখটির সঙ্গে লড়াই করেছি, এখনও করে যাচ্ছি। যে কথাটা বলার, যেটা নতুন জিনিস আমাদের কাছে ছিল, যে এই অসুখটা যখন প্রথম আমরা মুখোমুখি হলাম তখন আমাদের খুব একটা জ্ঞান ছিল না, কতটা অনুমান ভিত্তিক আর কতটা কিছুটা হয়তো আমাদের মধ্যে যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল বা যেভাবে চিকিৎসা পদ্ধতি বা প্রোটোকল অফ ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছিল, পরে দেখা গেছিল যে সেগুলো অনেকটাই অপ্রয়োজনীয় এবং অবৈজ্ঞানিকও বটে, ইররেশনাল অ্যান্ড আনসাইন্টিফিক। কিন্তু যেহেতু আমাদের দেশে যে এই ইনফেকশনটা হওয়ার আগে অন্যান্য দেশে প্রায় মাস 3-4 আগে থেকে হয়েছিল, সুতরাং সেই সব দেশ থেকে যে খবরাখবর আসতো বা বিভিন্ন বৈজ্ঞানিক পত্রপত্রিকায়, মেডিকেল জার্নালে আমাদের যে খবরগুলো আসতো, তার থেকে আমরা সেই খবর নিয়ে আমরা অনেকাংশেই চিকিৎসা শুরু করেছিলাম। এবং পরের দিকে আমরা কিছুটা দেখা গিয়েছিল যে আমরা আস্তে আস্তে সময় লেগেছে, কিন্তু আস্তে আস্তে আমরা এর থেকে অনেক, এর একটা বৈজ্ঞানিক ভিত্তি, চিকিৎসার একটা বৈজ্ঞানিক ভিত্তি বার করতে পেরেছিলাম। তার ফলে দেখেছিলাম যে যে বৈজ্ঞানিক ভিত্তিগুলো পাওয়া গেছে তার মধ্যে দেখা গেছে যে সবাইকেই ঢালাও অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো মানে হয় না, কারণ মনে রাখতে হবে এটা একটা ভাইরাল ইনফেকশন, এর এগেনস্টে তো আর কোনো তেমন ওষুধ নেই। মানে ব্যক্তিগতভাবে কয়েকজনের লাগতে পারে, কিন্তু সবাইকেই যে ঢালাওভাবে ডক্সিসাইক্লিন বা অ্যাজিথ্রাল দেওয়ার প্রয়োজন আছে তা নয়, বা অন্যান্য যে ওষুধগুলি আইভারমেকটিন, জিঙ্ক, ভিটামিন সি ইত্যাদি ইত্যাদি, এগুলো দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। এটা একটা সাধারণ যে কোনো ফ্লুয়ের একটা যে ভ্যারাইটি, যে ধরুন প্যারাসিটামল দিয়েই মোস্টলি এর চিকিৎসা, অর্থাৎ সিমটম বেসড চিকিৎসা, সিমটম্যাটিক চিকিৎসা, উপসর্গ ভিত্তিক, সেই দিয়েই চিকিৎসা করাটাই মূলত প্রয়োজন। কাশি হলে স্টিম ইনহেলেশন, গার্গল, হট স্যালাইন ওয়াটার গার্গল, এগুলোর অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। রোগীকে আলাদা করে একটু রাখা প্রয়োজন, কেননা তার থেকে অন্যদের আসবে, কিন্তু মনে রাখতে হবে সেটা আসে এই শ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে, মুখ নাক দিয়ে, সুতরাং তাকে আলাদা জায়গায় রাখাটা প্রয়োজন। কিন্তু যেভাবে এমন নয় যে রুগীকে ছুঁয়ে দিলে আমার তাকে কিছু হয়ে যাবে, সেটা হয়তো একটু বাড়াবাড়ি করা হয়ে গেছে। এবং যে এই যে সামাজিক দূরত্ব মেনটেন করার কথা বলা হয়েছে, এটা খুবই ভুল। শারীরিক দূরত্বটা কখনো সামাজিক দূরত্বে রূপান্তরিত হতে পারে না, সেইটা ভুল। একটা জায়গায় দড়ি দিয়ে বেঁধে রাখা, সেখানে কারুকে ঢোকা বারণ, সে মানুষটা কেমন আছে তাকে জানা বারণ, তার কাছে যাওয়া যেতে পারে না, দূর থেকে চিকিৎসা ইত্যাদি ইত্যাদি। আজ দীর্ঘ 1.5 বছর ধরে এর চিকিৎসা তো করেছি মানুষজনের, এমনকি আমি ঝাড়গ্রামে যাই, ঝাড়গ্রামে আমি স্বাভাবিকভাবেই গেছি, যখন ট্রেন বন্ধ হয়ে গেছে তখন নিজে গাড়ি চালিয়েই চলে গেছি এবং সেখানে মানুষজনের চিকিৎসা করেছি। নিশ্চয়ই যেটুকু সাবধানতা অবলম্বন করার সেটুকু অবলম্বন করা নিশ্চয়ই প্রয়োজন এবং প্রত্যেককেই করতে বলা হয়। আমি যখন কথা বলছি তখন আমার মুখেও যেমন মাস্ক থাকে, প্রতিটি রোগীর সঙ্গে ইন্টার্যাক্ট করার পরে হাত ধোয়া, বা সেই যে আমার কাছে আসছে তারও যেমন মুখে মাস্ক থাকা চাই। এবং আরেকটা জিনিস খুব দরকার, এটা এই ইনফেকশনটা প্রিভেন্ট করার পক্ষে, আপনি কথাবার্তা যখন বলছেন কারোর সামনে বসে, সেটা যত পারেন সংক্ষিপ্ত করুন। সংক্ষিপ্ত না করে অনেকক্ষণ ধরে কথা বলে যাওয়ার উদ্দেশ্যবিহীনভাবে, এটা খুব একটা প্রয়োজন নেই। এখন এর চিকিৎসা মোটামুটিভাবে দাঁড়িয়েছে প্যারাসিটামল দিয়েই মেনলি এর চিকিৎসা, এবং কারুর ক্ষেত্রে যেটা কয়েকদিন প্রথম থেকেই নয় তারপরে লাগতে পারে সেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড, ডেক্সামেথাজোন বা মিথাইল প্রেডনিসোলোন এই জাতীয় ওষুধ, এবং আরেকটি রক্ত তরল করার ওষুধ বা লো মলিকুলার ওয়েট হেপারিন। এটা কিন্তু
বেশ কিছু মানুষের ক্ষেত্রে প্রাণদায়ী, এবং এই দুটি ওষুধই একমাত্র প্রয়োজন হতে পারে, প্রথম থেকেই নয়, তা কয়েকদিন পর থেকে কিছু রক্ত পরীক্ষার উপর ভিত্তি করে দরকার। এবং অনেকের ক্ষেত্রে কয়েকজনের ক্ষেত্রে অক্সিজেন লাগতে পারে। এবং আপনি যদি বলেন যে ঘরে স্পেশাল কী জিনিস রাখবো, একটি থার্মোমিটার, একটি পালস অক্সিমিটার দেখার এই যে যন্ত্র এখন ছোট্ট বেরিয়েছে, এমন বিশাল কিছু দাম নয়। এবং যদি সম্ভব হয় অক্সিজেনের ব্যবস্থা রাখা। কিন্তু একটি খুব প্রয়োজনীয় জিনিস হচ্ছে উপুড় হয়ে শোয়া, প্রোনিং। এটাতে আমাদের অক্সিজেনের রিকোয়ারমেন্টটা অনেকখানি, আমাদের যে অক্সিজেন স্যাচুরেশন যেটা দেখায়, দেখবেন আপনি যদি প্রোন হয়ে শ্বাস প্রশ্বাস নেন, প্রোন মানে উপুড় হওয়া, উপুড় হয়ে যদি শ্বাস প্রশ্বাস নেন তাহলে আপনার অনেকখানি স্যাচুরেশন বাড়বে। এবং প্রোনিংও একটা খুব ভীষণ দরকারি জিনিস। অর্থাৎ এই সমস্ত করেই আমাদের চিকিৎসাগুলো চালিয়ে যেতে হবে। এখন এই মানুষকে এর থেকে ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। আমি এমনকি ধরুন কোনো মানুষ কলকাতায় বসে পুরুলিয়ায় একজনের বা সুদূর ব্যাঙ্গালোরে আরেকজনের, এই দুজনের কথা আমার মনে পড়ে, যাদের চিকিৎসা আমি করতে পারি, তারা যখন বিছানা পাচ্ছেন না, তারা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছেন, তার বাড়ির লোক তাদের তখন বাড়িতেই আশ্বাস দিয়ে এই কটি জিনিসের ব্যবস্থা করে আমরা করতে পেরেছি। ঢালাও চিকিৎসা করে যে সবাইকার সিটি স্ক্যান প্রয়োজন এটাও কিন্তু নয়। মনে রাখবেন সিটি স্ক্যানে অনেক বেশি রেডিয়েশন পায় মানুষ, সুতরাং সেটার কারোর লাগতে পারে, কিন্তু করোনা ইনফেকশন হয়েছে মানে সিটি স্ক্যান করানো দরকার, এটা মোটেই নয়। এটা কারোর ব্যক্তিবিশেষে প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা যদি একটা বৈজ্ঞানিক ভিত্তি রেখে, এখন যেটা আমরা জানতে পেরেছি যে এই বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা যদি করা যায়, এবং আমাদের যেটা হলো যে প্রথম থেকেই আমাদের এই যারা মহামারী বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট, তাদের সাহায্য না নিয়ে যে যেমন পেরেছেন বলেছেন, বিভিন্ন বিষয়ে সাবজেক্ট স্পেশালিস্ট, তাদের কথা শুনে কোনো একটা প্রোটোকল অফ ম্যানেজমেন্ট আমরা বার করতে পারিনি। এখন সেটা আস্তে আস্তে স্ট্রিমলাইন্ড হচ্ছে, এখন অতটা চিন্তা করার কিছু নেই। আমরা সবাই মিলে, এখন তো ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিনটা যাতে সবাই নেন তার ব্যবস্থা করতে হবে, এবং যেমন নীতি তৈরি হবে সেটা নিশ্চয়ই নেওয়া দরকার। এটা ভাবলে অবাক লাগে যে অন্য দেশে যেখানে 50 থেকে 60 ভাগের বেশি মানুষজনের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমাদের এখানে সংখ্যাটা গতকাল পর্যন্ত ছিল 4%। আমি মানছি 135 কোটি লোকের দেশে এটা রাতারাতি হওয়া সম্ভব নয়, কিন্তু একটা সুস্থ নীতি প্রণয়ন করলে তার মাঝখানে তার ভেতর দিয়ে নিশ্চয়ই আমরা এর সঙ্গে লড়াই করতে পারব। নমস্কার। নমস্কার, আমি ডাক্তার জয়া ব্যানার্জি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে শিক্ষক চিকিৎসক। কোভিড-19 রোগটি মানুষের সংস্পর্শে এলেই ছড়াচ্ছে। মানুষ দ্বিতীয় ঢেউয়ের এর সাংঘাতিক রূপ দেখেও অম্লান বদনে বাজারে ভিড় বাড়াচ্ছে, খাবারের দোকানে যাচ্ছে, চায়ের দোকানে জটলা পাকাচ্ছে। অক্সিজেন ও বেডের হাহাকারের কথা মনে নেই আমাদের, যদিও অর্থনীতিবিদরা বলছেন সামাজিক বিধিনিষেধ মানার জন্য দেশের অর্থনৈতিক অবনতি ঘটছে, কিন্তু নিজের সুরক্ষায় নিজের কাছে। একমাত্র প্রয়োজন হলেই বাড়ি থেকে বেরোতে হবে, তার সঙ্গে মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলা। এই সচেতনতা আনতেই হবে, বিশেষভাবে গ্রামীণ পরিস্থিতিতে। দোকান থেকে ওষুধ কিনে, ইন্টারনেট থেকে জেনে নিজে চিকিৎসা করে বিপদ বাড়ানোর কোনো দরকার নেই। করোনা রোগের লক্ষণ দেখা মাত্রই শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভীষণ জরুরি। কোভিড-19 কোনো সামাজিক কলঙ্ক বা স্টিগমা নয়। পজিটিভ রোগীর সংস্পর্শে এলে বা কোনো লক্ষণ দেখা দিলেই টেস্ট করাতেই হবে, এবং রিপোর্ট এলেই নির্দিষ্ট চিকিৎসার ব্যবস্থার অন্তর্ভুক্তির প্রয়োজন। বিশেষ করে যাদের ডায়াবেটিস, রক্তচাপ, অ্যাজমা, ক্যান্সার এবং অন্যান্য ক্রনিক রোগ আছে, তাদের করোনা হলেই চিকিৎসকের পরামর্শ দরকার, কারণ মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের মতো রোগের সম্ভাবনা এদের ক্ষেত্রে বেশি। এরপরেই আসি ভ্যাকসিনেশনের কথায়, যা এত দ্রুত আবিষ্কার হলো ও মানুষের জন্য উপযোগী করা হলো। ভ্যাকসিন নেওয়া থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার মতো
অসুস্থতা শতকরা 60 থেকে 70% কমে যাবে। ভ্যাকসিনের 2টি ডোজ দেওয়ার পরেও করোনা বিধি কিন্তু মানতে হবে। সাধারণভাবে দ্বিতীয় ডোজের প্রায় 2 সপ্তাহ পরে ইমিউনিটি বুস্ট আপ হয়। সরকারি ও বেসরকারি দুভাবেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। শুধুমাত্র নেবার সদিচ্ছাই অভাব এখন দেখা যাচ্ছে। এই ব্যাপারে শুধু স্বাস্থ্যকর্মীদের নয়, সমাজের সমস্ত স্তরে মানুষের, ক্লাব, এনজিও ও রাজনৈতিক দলগুলিকেও আরও এগিয়ে আসতে হবে যাতে এটা সার্বিকভাবে সাফল্য লাভ করে। বিভিন্ন চিকিৎসক বিজ্ঞানীদের মত অনুযায়ী তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েভের সম্ভাবনা অতি শীঘ্রই ঘটতে চলেছে। এতে ক্রমশ কম বয়সীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ছে বলে তারা বলছেন, কারণ 2 থেকে 18 বয়সীদের আমরা এখনও ভ্যাকসিন দিতে পারিনি, যদিও তাদের উপর ট্রায়াল চলছে এবং শীঘ্রই আমরা তাদের সেই ট্রায়ালের ফলাফল জানতে পারব। সরকারি ও বেসরকারিভাবে শিশু চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাধারণ বেড ও আইসিইউ বেড এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা যেমন মেডিসিন, অক্সিজেন সাপ্লাই, এগুলো এখন থেকেই ব্যবস্থা করা হচ্ছে। তাই এই রোগকে প্রতিরোধ করতে হলে একমাত্র উপায় ভ্যাকসিনেশনের সংখ্যা বাড়ানো। যেভাবেই হোক, তা নিজের জন্যই হোক, পরিবারের জন্য এবং দেশের জন্য, এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। করোনা বিধি সামাজিক দূরত্ব বাড়ালেও মানসিক দূরত্ব যাতে না বাড়ে, ফোনে, হোয়াটসঅ্যাপ এবং মেইলে আমরা যোগাযোগ করতেই পারি, তাকে জিজ্ঞাসা করতে পারি তিনি কেমন আছেন এবং ভ্যাকসিন সঠিকভাবে নিয়েছেন কিনা। ধন্যবাদ। নমস্কার। আমরা সবাই জানি যে আমরা এখন খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সেই 2019 সালে ডিসেম্বর মাসে উহান প্রদেশ থেকে প্রথম কোভিড রিপোর্টেড হয়। সেইখান থেকে আজকে ধরে নিন 2 বছর, এই 2021 সালে দাঁড়িয়ে এই যে এত বড় একটা ব্যবধান সময়ে, এই সময়ের ব্যবধানে কিন্তু আমরা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু গেছি। বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের যাদের চলে যাওয়ার কথা নয় তারা চলে গেছেন। কিন্তু আমাদের যেটা আশার আলো সেটা হচ্ছে এর থেকে অনেক সংখ্যক মানুষ কিন্তু সুস্থ হয়ে হাসি মুখে তাদের পরিবার প্রিয়জনদের কাছে কিন্তু ফিরে এসছে। কোভিড এর কিছু চেনা উপসর্গ আমরা জানি, যেমন জ্বর, সর্দি, কাশি, নাকের গন্ধ চলে যাওয়া, এর সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু কোভিডের পেশেন্টরা কিন্তু সব রকমের উপসর্গ নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে। আর একটা কথা যেটা আমাদের ডাক্তারদের কাছে খুবই চ্যালেঞ্জ আজ ইদানিং আমরা যেটা ফেস করছি, সেটা হচ্ছে উপসর্গহীন বা অ্যাসিম্পটোম্যাটিক যারা কোভিড পেশেন্ট তাদেরকে আইডেন্টিফাই করা। কারণ সেই পেশেন্টদের যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে তাদেরকে আমরা আইসোলেট করতে পারবো না। আর যেহেতু কোভিড হাইলি ট্রান্সমিসেবল ডিজিজ, সেই জন্য এই ক্ষেত্রে চেন ব্রেক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে এই উপসর্গহীন অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্টদের আইডেন্টিফাই করে আইসোলেট করা কিন্তু অত্যন্ত জরুরি। আর এরই উদ্দেশ্যে আমরা সবসময় বলে থাকি বারবার করে হাত ধোবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন এবং ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করবেন। আমাদের সবার মধ্যে আমরা ভাবি কোভিড হলেই চলো আমরা হাসপাতালে যাই, ভর্তি হয়ে নিই। এইটা কিন্তু সঠিক নয়। মানে যখন আপনার কোভিড হবে আপনি এক চিকিৎসকের পরামর্শ নিন, তিনি আপনার রোগের সিভিয়ারিটি অনুযায়ী আপনাকে সঠিকভাবে বলতে পারবেন যে আপনার হাসপাতালে ভর্তি দরকার কি দরকার নয়। এক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ কিন্তু অত্যন্ত আবশ্যক। আমরা জানি যে শিশুরা, বয়স্করা কিন্তু একটা ভালনারেবল এজ গ্রুপ, সেই কারণে অকারণে তাদের বাড়ি থেকে কিন্তু না বেরোনোই ভালো। সরকারি গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিন নিন এবং এই যে কোভিড যে পরিস্থিতির সামনে আমরা এখন সবাই যে পরিস্থিতি সামলাচ্ছি, সেটা কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে কিন্তু একসাথে মোকাবিলা করতে হবে। কারণ আমরা জানি এই কোভিডকে হারাতে গেলে সচেতনতা এবং সতর্কতাই কিন্তু শেষ কথা। নমস্কার। আজ আপনাদের কোভিড রোগী নিয়ে কিছু বলছি। গত বছর ও এবছর অনেক করোনা রোগীর চিকিৎসা করেছি। যারা খুবই খারাপ অবস্থায় ছিল তাদের হসপিটালে অ্যাডমিশন করতে হয়েছে, আর যারা অত খারাপ অবস্থায় ছিল না, অল্প কিছু উপসর্গ ছিল, তারা বাড়িতে থেকেই চিকিৎসা করিয়েছে, বাড়িতেই হোম আইসোলেশন ছিল। আর যাদের বাড়িতে
অল্প পেস আছে, বাথরুম একটা, তাদেরকে সেফ হোমে রাখা হয়েছে। তাই বলছি, তাহলে বাড়ির লোকেরা কম আক্রান্ত হবে। সমাজের সব লোককেই দায়িত্ব নিতে হবে যাতে সকলে পরিবার নিয়ে ভালো থাকে। যখনই আপনাদের কিছু সামান্য উপসর্গ হবে, জ্বর, সর্দি কাশি, পেট ব্যথা, তখনই তাড়াতাড়ি হসপিটালের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা রোগের পরীক্ষা করাবেন, যাতে তাড়াতাড়ি রোগ ধরা পড়ে এবং আপনারা নিজেরা আলাদাভাবে থাকতে পারেন। তাতে বাড়ির লোকেরা আক্রান্ত হবে না। আর নিজেরা আলাদা করে না রাখলে বাড়ির সমস্ত লোকই আক্রান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের নিজেদেরই পরিবারের অবস্থা খারাপ হবে। সেই জন্য এই ব্যাপারে আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে যাতে আপনারা নিজেরা বা পরিবারকে নিয়ে সুস্থ থাকেন। এই ব্যাপারে আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই অল্প জ্বর নিয়ে, সর্দি কাশি বা কোনো সামান্য উপসর্গ নিয়ে রোগে আক্রান্ত হলেও বাড়িতে থাকছেন, কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন না, বা অনেক ক্ষেত্রে রোগ ধরা পড়লেও করোনা রোগ নিয়ে বাড়িতে থেকে যাচ্ছেন। যাদের অল্প বিস্তর রোগ হয়েছে তারা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে বাড়িতে থেকেই। কিন্তু ওই বাড়িতেই পরিবারের যে লোকের ডায়াবেটিস, কিডনির অসুখ বা হার্টের অসুখ বা ফুসফুসের কোনো সমস্যা আছে, তারা জটিল পরিস্থিতিতে চলে যাচ্ছে এবং অনেক সময় তাদেরকে বাঁচানো যাচ্ছে না। সেই জন্য নিজের পরিবারের লোককে সুস্থ রাখার জন্য আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। আপনাদেরকেই রোগে আক্রান্ত হলে আলাদাভাবে থাকতে হবে, এটা মনে রাখতে হবে। এটা আপনারা নিজেরাই নিজেদের দায়িত্ব পালন করবেন, এটাই আপনাদের কাছে বলার কথা। আচ্ছা, ভ্যাকসিন সবাই নেবেন, কিন্তু করোনা হয়ে গেলে ভ্যাকসিন 3 মাস বাদে নেবেন। অনেকের দেখা যাচ্ছে ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ নেওয়ার পরও করোনা হচ্ছে। সেক্ষেত্রে চিন্তা কিছু নেই, রোগের থেকে সুস্থ হয়ে 3 মাস বাদে আবার ভ্যাকসিন নেবেন। এই বলেই আজকে শেষ করছি। নমস্কার, আমি ডাক্তার শুভেন্দু সেনগুপ্ত, বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে শিক্ষক চিকিৎসক রূপে কর্মরত। আজ 1 জুলাই স্বনামধন্য চিকিৎসক ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের আবির্ভাব ও মহাপ্রয়াণ দিবস। ডাক্তার রায় একাধারে যেমন কিংবদন্তি চিকিৎসক ছিলেন, যিনি একই সাথে FRCS ও MRCP ডিগ্রি অর্জন করেছিলেন, যা তাঁর মেধার পরিচয়বাহক, তেমনি এই মহাপ্রাণ দেশসেবায় নিয়োজিত নিবেদিত এক মুক্তিযোদ্ধা, যিনি আধুনিক পশ্চিমবঙ্গের কাণ্ডারি ও রূপকার। উনি বিশ্বাস করতেন সমাজকে উন্নত করতে হলে নীরোগ স্বাস্থ্যবান জাতির প্রয়োজন। তাই ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা নিয়ে ফিরে আসার পর রোগীর সেবায় যেমন অক্লান্ত পরিশ্রম করতেন, তেমনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গকে ভবিষ্যতের জন্য রূপায়ণ করেছিলেন। আমরা জানি মানুষ মরণশীল, কিন্তু মানুষের চিন্তাভাবনা মনীষা অমর। তাঁর আশীর্বাদ ও দেখানো পথ আমাদের সকলেরই পাথেয়। আমাদের দুর্ভাগ্য এই যে এই পুণ্যতিথি আমরা ঘরে বসে পালন করতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন, আজ সারা পৃথিবী করোনা অতিমারিতে আক্রান্ত। বহু প্রাণ অকালে ঝরে গেছে। কত প্রিয় মানুষ, কত প্রতিভা, কত আপনজন আজ আমাদের মাঝে আর নেই। বিগত 14-15 মাসে আপনারা সবাই কম বেশি এই রোগ এবং রোগ প্রতিহত করার পদ্ধতি সম্পর্কে সম্যকভাবে জানেন। প্রথমেই আমি আপনাদের সবাইকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, আমাদের চিকিৎসক, নার্স, সাফাইকর্মী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যেভাবে আমরা সবাই একসাথে একে অপরের সাথে হাতে হাত রেখে এই বিষম লড়াইটায় লড়ছি, তার জন্য বোধহয় কোনো প্রশংসাই যথেষ্ট নয়। দেখুন, কোনো লড়াই সে রোগের বিরুদ্ধেই হোক না কেন, লড়ার আগে বিশেষ প্রয়োজন মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস। এই মারণ ভাইরাসের ভয়াবহতা আমরা সবাই এতদিনে বুঝে গেছি। তাই সঠিকভাবে মাস্ক পরুন। মাস্ক যেন মুখের সাথে ভালোভাবে আটকে যায়, অর্থাৎ নাক মুখ যথাযথভাবে ঢাকা থাকে। সবসময় হয়তো N95 পাচ্ছেন না বা পরা সম্ভব নয়, সেক্ষেত্রে ডাবল মাস্ক ইউজ করুন। কোনোভাবেই যেন হাতের বাইরের অংশটা যেন মাস্কের ভেতরে না পৌঁছায়। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না।
সঠিক আচরণবিধি অর্থাৎ কমপক্ষে 6 ফুট দূরত্ব বজায় রাখুন, সুযোগ মতো টিকা নিন। ভ্যাকসিন পুরোপুরি সেফ এবং আমাদের রোগের মাত্রা চূড়ান্ত হতে দেয় না। এই অতিমারির সময় জ্বর, সর্দি, কাশি, সামান্য শ্বাসকষ্ট হলেই নিকটবর্তী হাসপাতাল বা ডাক্তারবাবুর পরামর্শ নিন। এই রোদে বৃষ্টিতে ভিজেছি অথবা আচ্ছা দেখি না আর কদিন, দয়া করে এইসব ভেবে দেরি করবেন না। উপযুক্ত সময়ে সঠিক ওষুধ লাইফ সেভিং হয়। করোনার অন্যরকম উপসর্গও আজকাল দেখা যাচ্ছে, যেমন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, সারা গা হাত পা ব্যথা, এগুলো তো ছিলই। তার সঙ্গে হঠাৎ চোখ ওঠা বা ভাইরাল কনজাংটিভাইটিস বা বারবার পাতলা পায়খানা হওয়া, সেগুলি সম্পর্কে সচেতন হন প্রথম থেকেই। সর্বোপরি বয়স্ক, বিশেষত যাদের কোমরবিডিটি আছে এবং শিশুদের দিকে বিশেষ যত্ন নিন, কারণ ধারণা করা হচ্ছে যে তৃতীয় ওয়েভ মানে থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউয়ের সময় শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে, এটা বিশেষজ্ঞরা বারবার বলছেন। সুতরাং শিশুদের দিকে একটু বিশেষভাবে যত্ন নিন। উপসর্গহীন মানুষরা হয়তো বুঝতে পারেনি তারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের কথা আলাদা, কিন্তু যদি উপরোক্ত যে কোনো উপসর্গ থাকে নিজেকে আইসোলেশনে রাখুন, টেস্ট করান, ওষুধ খান, অযথা দেরি করবেন না বা প্যানিকড হবেন না। সময় সুযোগ মতো বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। একটা কথা মনে রাখবেন, মানুষ আপন কিন্তু রোগ নয়। তাই পাড়া প্রতিবেশী কারো করোনা হলে অযথা আতঙ্কিত হবেন না। দেখুন, কেউ তো আর ইচ্ছা করে এই রোগে ভুগতে চান না, তাই অ্যাটলিস্ট ফোন করে তাদের মানসিকভাবে ভালো রাখার চেষ্টা করুন। পারলে খাবার, ওষুধ বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস যথাযথ আচরণবিধি মেনে তাদের দিয়ে সাহায্য করুন। কারণ দেখুন, এই যে রোগ, আমরা কিন্তু যে কেউই এই রোগে আক্রান্ত হতে পারি। জানি দুশ্চিন্তা হয়তো এড়ানো যায় না, তবুও আমার বক্তব্য যে অযথা আতঙ্কিত হবেন না। আমরা ডাক্তার, নার্স, সাফাই কর্মী সবাই আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আসুন সবাই মিলে নিশ্চয়ই হারিয়ে দেব এই মারণ ভাইরাসকে। নিজেরা সুরক্ষিত থাকুন, সমাজকেও সুরক্ষিত রাখুন। এতগুলো দিন সবাই মিলে যে বাঁচার লড়াইটা লড়ছি, এখন সেটাকেই আরও ভালোভাবে বজায় রাখি, নেগেটিভ চিন্তাভাবনা দূরে সরিয়ে রাখি। মনে রাখবেন, এই রোগ ছোঁয়াচে, ভীষণ ভয়ঙ্কর, কিন্তু সুস্থতার হারও কিন্তু অনেক বেশি। আপনারা দেখেছেন প্রায় 98% মানুষ সুস্থ হয়ে গেছেন। সুতরাং আর আতঙ্ক নয়। এই অতিমারির সময় একে অপরের সঙ্গে থাকি, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা আপনারা সবাই মিলে রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ সাহায্য করি, তবেই হয়তো আমরা এই অতিমারিকে অতিক্রম করতে পারবো। 1 জুলাই আজ পুণ্য দিবস। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই এবং প্রার্থনা করি আপনারা সবাই যেন মানসিক এবং শারীরিক উভয়ভাবেই সুস্থ থাকেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরে কোনো এক সময় এইরকম প্ল্যাটফর্মে আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকুন।